2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সবকিছু শুরু হয় একদম স্বাভাবিক একটি সকালে। কিন্তু সেই সকালের কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ ভেসে আসে গুলির শব্দ, চিৎকার, বিশৃঙ্খলা, আর তারপর ভয়ঙ্কর নীরবতা। একটি দেশের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ অর্ধসামরিক বাহিনীর সদর দপ্তরের ভেতরে ঠিক কী ঘটছিল বাইরের কেউ জানত না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই ঘটনাটা হঠাৎ করে ঘটেনি। কেউ আগে থেকেই জানত, অথবা অন্তত কিছু সংকেত এসেছিল। তবু কেন থামানো গেল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ঘটনার ঠিক আগের দিনগুলোতে, যেখানে লুকিয়ে আছে কিছু অদ্ভুত, অস্বাভাবিক আর উপেক্ষিত সতর্কবার্তা। 2009 সালের ফেব্রুয়ারির শুরু। ঢাকার ভেতরে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে জমছিল এক অদৃশ্য চাপ। বিডিআর ছিল দেশের সীমান্ত রক্ষার প্রধান বাহিনী, কিন্তু এই বাহিনীর ভেতরে দীর্ঘদিন ধরেই ছিল অসন্তোষ। বেতন কাঠামো, পদোন্নতি এবং সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্ব সবকিছু নিয়ে অনেক সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ জমেছিল। এই অসন্তোষ নতুন কিছু ছিল না, কিন্তু 2009 সালের শুরুতে এই ক্ষোভ যেন অন্যরকম আকার নিতে শুরু করে। এই সময়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কিছু অস্বাভাবিক তথ্য পেতে শুরু করে। বিভিন্ন সূত্র থেকে আসা রিপোর্টে বলা হচ্ছিল, বিডিআরের কিছু সদস্যের মধ্যে অস্বাভাবিক মিটিং হচ্ছে, কিছু অচেনা যোগাযোগ তৈরি হচ্ছে, আর কিছু বার্তা যেগুলো স্পষ্ট নয় কিন্তু বিপদের ইঙ্গিত দিচ্ছে। এই ধরনের তথ্য গোয়েন্দা সংস্থার জন্য নতুন নয়। প্রতিদিনই অসংখ্য তথ্য আসে, যার অনেকগুলোই শেষ পর্যন্ত গুরুত্বহীন প্রমাণিত হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে আসে, এই তথ্যগুলো কি শুধুই গুজব ছিল, নাকি সত্যিই কোনো বড় কিছুর ইঙ্গিত? ফেব্রুয়ারির মাঝামাঝি বিডিআর সদর দপ্তরে বার্ষিক দরবার বা বৈঠকের প্রস্তুতি চলছিল। এই দরবারে সাধারণত কর্মকর্তা এবং সৈনিকরা তাদের সমস্যার কথা সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারে। এটি ছিল একটি নিয়মিত প্রক্রিয়া, কিন্তু এবার কিছু আলাদা ছিল। কিছু রিপোর্টে বলা হচ্ছিল, এই দরবারকে ঘিরে অস্বাভাবিক উত্তেজনা তৈরি হচ্ছে। কিছু সৈনিক খুবই সংগঠিতভাবে নিজেদের মধ্যে আলোচনা করছে। ডিজিএফআই এর কাছে আসা এই তথ্যগুলো উত্তেজনার ইঙ্গিত দিলেও সেগুলো কতটা গুরুতর তা পরিষ্কার ছিল না। 25 ফেব্রুয়ারি সকাল। দরবার শুরু হয়। উপস্থিত ছিলেন অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, যারা বিডিআরের ডেপুটেশনে ছিলেন। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। কিছু সৈনিক দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করে, তারপর গুলি। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ বিশৃঙ্খল হয়ে পড়ে। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ এক অভ্যন্তরীণ বিদ্রোহ, যা আমরা আজ জানি বাংলাদেশ রাইফেলস মিউটিনি নামে। কিন্তু প্রশ্নটা এখানেই, এই বিস্ফোরণ কি সত্যিই হঠাৎ ছিল, নাকি এর আগে এমন কিছু ছিল যা যদি গুরুত্ব পেত তাহলে এই বিপর্যয় ঠেকানো যেত? পরবর্তী তদন্তে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দেখা যায়, বিদ্রোহের আগে কিছু ইন্ডিকেটর অর্থাৎ সতর্ক সংকেত ছিল, যেমন অস্বাভাবিক গ্রুপিং, গোপন আলোচনা, কিছু সন্দেহজনক যোগাযোগ। কিন্তু এই তথ্যগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে, কোনোটি এককভাবে এত বড় হুমকি নির্দেশ করছিল না। এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। গোয়েন্দা বিশ্লেষণে একটি বড় চ্যালেঞ্জ হল কোন তথ্যকে গুরুত্ব দিতে হবে আর কোনটি উপেক্ষা করতে হবে। প্রতিদিন হাজারো তথ্যের মধ্যে থেকে সঠিক সংকেত শনাক্ত করা অত্যন্ত কঠিন। ডিজিএফআই এর ক্ষেত্রেও সম্ভবত সেটাই ঘটেছিল। তারা কিছু অস্বাভাবিকতা দেখেছিল, কিন্তু সেটিকে একটি সংগঠিত বিদ্রোহ হিসেবে চিহ্নিত করতে পারেনি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিডিআরের অভ্যন্তরীণ অসন্তোষের গভীরতা। এই অসন্তোষ অনেক বছর ধরে জমেছিল, কিন্তু তা কখন বিস্ফোরিত হবে তা অনুমান করা কঠিন ছিল। অনেক সময় এমন পরিস্থিতিতে ছোট একটি ঘটনা, একটি বক্তব্য, একটি ভুল বোঝাবুঝি বা একটি পরিকল্পিত পদক্ষেপ হঠাৎ করে সবকিছু বদলে দেয়। বিদ্রোহের দিন। পিলখানার ভেতরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরের বিশ্বের সঙ্গে ভেতরের সংযোগ প্রায় বন্ধ হয়ে যায়। বাংলাদেশ আর্মি পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, কিন্তু স্পষ্ট তথ্য না থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এই সময়ে সবচেয়ে বড় ঝুঁকি ছিল, যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে পুরো ঢাকায় সামরিক সংঘর্ষ শুরু হতে পারত। সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই চেষ্টা করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু ভেতরে ঠিক কী ঘটছে তা পরিষ্কারভাবে জানা যাচ্ছিল না। এই অনিশ্চয়তাই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন, দেশ জুড়ে নেমে আসে শোক। এই ঘটনার পর শুরু হয় ব্যাপক তদন্ত। তদন্তে উঠে আসে অভ্যন্তরীণ অসন্তোষ, নেতৃত্বের সমস্যা, যোগাযোগের ব্যর্থতা এবং গোয়েন্দা তথ্যের সীমাবদ্ধতা। তবে একটি বিষয় স্পষ্ট, গোয়েন্দা সংস্থার কাছে কিছু সতর্ক সংকেত ছিল, কিন্তু সেই সংকেতগুলো যথেষ্ট শক্তিশালী ছিল না, অথবা সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা যায়নি। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সেই সংকেতগুলোকে আরও গুরুত্ব দেওয়া হতো, যদি সেগুলোকে একসাথে বিশ্লেষণ করা যেত, তাহলে কি ইতিহাসটা ভিন্ন হতে পারত? বিশ্বজুড়েই এমন ঘটনা ঘটেছে যেখানে সতর্কবার্তা ছিল, কিন্তু তা উপেক্ষিত হয়েছে। কখনো তথ্যের অভাব নয়, বরং তথ্যের ভিড়ই সত্যকে আড়াল করে দেয়। পিলখানা বিদ্রোহ আমাদের সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়। একটি বড় বিপর্যয় প্রায়ই হঠাৎ করে আসে না, তার আগে থাকে ছোট ছোট সংকেত, যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না অথবা গুরুত্ব দিই না। আজ এত বছর পরেও এই প্রশ্নগুলো রয়ে গেছে। ঠিক কোন মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল? কোন সিদ্ধান্তটি ভিন্ন হলে ফলাফল বদলাতে পারত? আর সবচেয়ে বড় কথা, আমরা কি সেই শিক্ষা নিয়েছি? কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। আর কখনো কখনো সবচেয়ে বড় বিপদ শুরু হয় একটি ছোট্ট উপেক্ষিত সংকেত থেকে।